রবিবারের এক বিকেলে বারান্দায় বসে বউয়ের হাতে বানানো এক কাপ গরম চা খেতে খেতে ভাবছি, আজ বিকেলে একবার ভেগুতান্ত্রিকের বাড়িতে গেলে কেমন হয়। এতদিন স্কুলের পরীক্ষা চলছিল, তাই অনেকদিন সেখানে যাওয়া হয়নি। রবির সাথেও বেশ কিছুদিন দেখা হয়নি, তাই ভাবলাম আজ একবার ওর বাড়িতে যাই। তারপর ওকে নিয়ে সোজা পেয়ারাতলা মোড়, অর্থাৎ আমাদের প্রিয় বাবাজি ভেগুতান্ত্রিকের বাড়ি। বারান্দার চেয়ারে একলা বসে যখন এইসব কথাই ভাবছি, ঠিক তখনই কানে এলো সেই অতি পরিচিত কণ্ঠস্বর। রথিন, বাড়ি আছিস নাকি? আরে, এ তো রবির গলা। এক লাফে চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখলাম দরজার বাইরে হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার বন্ধু রবি। আমিও একগাল হেসে বললাম, আরে রবি যে, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়, এতক্ষণ তোর কথাই ভাবছিলাম রে। রবি হেসে বলল, আরে তুই ভাবছিলি বলেই তো চলে এলাম রে। নে এবার চটপট তৈরি হয়ে আয় তো দেখি, আমি এখানেই অপেক্ষা করছি। আমি অবাক হয়ে বললাম, কেন রে, কোথাও যাওয়ার আছে নাকি? মানে তুই যেন বুঝতে পারছিস না এখন কোথায় যাওয়ার কথা। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। মিনিট কয়েকের মধ্যেই তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। মুদি দোকান থেকে ভেগুতান্ত্রিকের জন্য ছোলা ভাজা আর বাদাম ভাজা কিনে আমরা এগিয়ে চললাম তার বাড়ির উদ্দেশ্যে। আমি রবিকে বললাম, তা হ্যাঁ রে রবি, লতাকেও তো সঙ্গে নিয়ে আসতে পারতিস, ও তো অনেকদিন বাপের বাড়িতে আসেনি। রবি বলল, আরে লতা তো গতকালই এখানে চলে এসেছে। তাই নাকি? সে তো খুব ভালো কথা। তা ও কয়েকটা দিন বাপের বাড়িতে থাকবে তো? না রে, বলছিল তো আজই আমার সঙ্গে বাড়ি ফিরে যাবে। গিয়ে দেখি কি বলে এখন। কথা বলতে বলতেই আমরা দুজন ভেগুতান্ত্রিকের বাড়ির সামনে এসে প্রস্তুত হলাম। সদর দরজায় কড়া নাড়তেই লতা এসে দরজা খুলে দিল। হাসি মুখে বলল, ও তোমরা, তোমাদের জন্যই তো বাবা অপেক্ষা করছে। এসো এসো, ভিতরে এসো। আমি আর রবি ভেতরে প্রবেশ করলাম। লতা বলল, যাও, বাবা ঘরেই আছে। ভেগুতান্ত্রিকের ঘরে প্রবেশ করতেই দেখি তিনি একটা হলুদ কাগজে কারোর কুষ্ঠি দেখছেন। আমরা ঘরে প্রবেশ করতেই সেই কাগজ থেকে চোখ না সরিয়েই তিনি বললেন, এসো বাবা জীবন, এসো রথিন, বসো। আমরাও মোড়া দুটো টেনে নিয়ে পাশাপাশি বসলাম। ভেগুতান্ত্রিক বললেন, একজনের কুষ্ঠি বিচার করছে বুঝলে, আমাদের গ্রামের মোড়ল রমানাথ চৌধুরীর একমাত্র পুত্র প্রিয়তোষের। তা এতদিন পর হঠাৎ এই বুড়োটাকে মনে পড়ল বুঝি? ভেগুতান্ত্রিকের এমন প্রশ্নে আমি আর রবি দুজনেই লজ্জিত হলাম। আমি বললাম, আরে না না বাবাজি, তা হবে কেন? আপনার কথা আমাদের সবসময়ই মনে পড়ে, কিন্তু স্কুলে পরীক্ষা চলছিল তো, তাই আর আমি সময় করে উঠতে পারিনি বাবাজি। ভেগুতান্ত্রিক মাথা নেড়ে বললেন, তা বেশ বেশ। আমি পকেট থেকে ছোলা ভাজা আর বাদাম ভাজার প্যাকেটটা বের করে বাবাজির সামনে রাখলাম। তিনি সেখান থেকে এক মুঠো ছোলা ভাজা নিয়ে মুখে পুড়ে চিবোতে চিবোতে বললেন, বুঝলে রথিন, রবি, এই তোমাদের দৌলতেই ছোলা ভাজা বাদাম ভাজা একটু খেতে পারি। নিজে তো আর তেমন একটা বাইরে বেরোই না, তাই এসব আর খাওয়া হয়ে ওঠে না। সে যাগ্গে, আমার কথা ছাড়ো। তা তোমরা কেমন আছো বলো? আর বৌমা এখন কেমন আছে রথিন? লতা মায়ের কাছে শুনলাম তার নাকি কদিন আগেই জ্বর হয়েছিল। হ্যাঁ বাবাজি, স্বাগতার কয়েকদিন আগে জ্বর হয়েছিল বটে, তবে এখন সে পুরোপুরি সুস্থ। আসলে সেদিন বাপের বাড়ি থেকে ফেরার পথে একটু বৃষ্টিতে ভিজেছিল, হয়তো সেই কারণেই। আমাদের মধ্যে যখন এই সমস্ত কথোপকথন চলছে, ঠিক তখনই চা আর গরম গরম পেঁয়াজি নিয়ে ঘরে ঢুকলো লতা। তারপর সেগুলো আমাদের সামনে রেখে বলল, নাও, তোমাদের জন্য গরম গরম পেঁয়াজি ভেজে আনলাম, খেয়ে বলো তো কেমন হয়েছে। মারে, তুই যখন বানিয়েছিস তখন নিশ্চয়ই ভালো হয়েছে। তোর হাতের রান্না তো এত বছর ধরে খেলাম রে মা, তাই তোর এই প্রশ্নের উত্তর আমার থেকে ভালো আর কেউই দিতে পারবে না। আয়, বস আমার পাশে। বাবা, আজ আমিও রথিন দাদাদের সঙ্গে গল্প শুনবো। কতদিন তোমার কাছে গল্প শুনি না বাবা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ভেগুতান্ত্রিক স্নেহের সুরে বললেন, শুনবি রে মা, শুনবি। এরপর গরম পেঁয়াজিতে সবেমাত্র একটা কামড় বসিয়েছি, এমন সময় বাইরে থেকে একজনের গলা, ভেগু বাবা, ভেগু বাবা, বাড়ি আছেন? ঘরের ভেতর থেকেই বাবাজি উত্তর দিলেন,
হ্যাঁ মোড়ল মশাই, আছি। এই যা তোমা, রমানাথ কাকু এসেছেন, দরজাটা একটু খুলে দিয়ে আয় তো। হ্যাঁ বাবা, যাচ্ছি। কথাটা বলেই লতা উঠে দরজা খুলতে চলে গেল। কয়েক মুহূর্ত পর ঘরে ঢুকলেন একজন শীর্ণকায় বছর 50-এর বৃদ্ধ, পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি, মাথায় কাঁচা পাকা ছোট ছোট চুল। ভেগুতান্ত্রিক মৃদু হেসে বললেন, আসুন মোড়ল মশাই। এই যা তোমা, পাশের ঘর থেকে একটা মোড়া নিয়ে আয়। লতা একটা মোড়া এনে দিয়ে বলল, বসুন রমানাথ কাকু। প্রিয়তোষ বাবার কুষ্টিটাই দেখছিলাম মোড়ল মশাই। তা কেমন দেখলেন ভেগু বাবা? ভেগুতান্ত্রিক একটু ভুরু কুঁচকে নিয়ে বললেন, দেখুন মোড়ল মশাই, এমনিতে সব ঠিকঠাক আছে, তবে ওর যখন 28 বছর বয়স হবে তখন ওর একটা ফাঁড়া আছে, আর সেটা কাটাতে হলে একটা যজ্ঞ করতে হবে। সেটা কবে করতে হবে ভেগু বাবা? এত তাড়াহুড়োর কিছু নেই। ওর 28 বছরে পা দেওয়ার আগে যে কোনো একটা অমাবস্যা তিথিতে করলেই হবে। ঠিক আছে ভেগু বাবা। লতা এসে রমানাথবাবুকে এক কাপ চা দিয়ে গেল। তবে আমরা একটা জিনিস ভালোভাবেই লক্ষ্য করছিলাম যে ভদ্রলোকের চোখে মুখে একটা দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে। হঠাৎ ভেগুতান্ত্রিক বলে উঠলেন, মোড়ল মশাই, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনার দুশ্চিন্তার কারণটা একটু জানতে পারি কি? মোড়ল মশাইও যেন বাবাজির এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিলেন। তিনি তাড়াতাড়ি বললেন, ভেগু বাবা, একটা সমস্যায় পড়েছি, তবে কি করে যে সেটা সমাধান করব বুঝতে পারছি না। যদি আপনি একটু সাহায্য করেন। আহা, আগে শুনি না সমস্যাটা ঠিক কি। রমানাথবাবু কয়েক মুহূর্ত কি যেন ভেবে নিয়ে বলতে শুরু করলেন, ভেগু বাবা, ঘটনাটা আসলে ঘটেছে আমার মেসোমশাইদের গ্রামে। যদিও মাসিমা মেসোমশাই কেউই এখন আর ইহ জগতে নেই, তবে তাদের ছেলে আর নাতি নিজেদের পরিবার নিয়ে সেখানেই থাকে। তো সমস্যাটার সূত্রপাত আমার সেই দাদার পরিবার থেকেই। কী রকম সমস্যা মোড়ল মশাই? ভেগু বাবা, আমার সেই দাদার ছেলে বিজয়ের একটা 6 বছরের মেয়ে আছে। তার নাম রেনু, ভারী মিষ্টি মেয়ে। বিজয় ব্যবসায়ী মানুষ, তাই ব্যবসার কাজে ওকে বিভিন্ন জায়গায় যেতে হয়। ওর স্ত্রী অনিন্দিতা নিজের মেয়েকে নিয়ে ওই বাড়িতেই থাকে। সেবারও বিজয় ব্যবসার কাজেই বাইরে গিয়েছিল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর অনিন্দিতা রেনুকে নিয়ে নিজের ঘরে শুয়েছিল, কিন্তু হঠাৎ মাঝরাতে কারোর কথা বলার শব্দে অনিন্দিতার ঘুম ভেঙে যায়। ও বিছানায় উঠে বসে, পাশে তাকিয়ে দেখে সেখানে রেনু নেই। অনিন্দিতা খুবই চিন্তায় পড়ে যায়, কোথায় গেল মেয়ে এত রাতে। এদিকে ঘরের ভেতর কথা বলার শব্দটা কিন্তু এখনো শুনতে পাচ্ছে অনিন্দিতা। কে কথা বলছে এত রাতে ওর ঘরে? তবে কি রেনু? কিন্তু ও এত রাতে কার সাথেই বা কথা বলছে? অনিন্দিতা ঘরে চারিদিকে একবার চোখ ঘুরিয়ে নিল। মাথার কাছে একটা ছোট্ট নীল রঙের আলো জ্বলছিল। তারই আলোয় ঘরের ভেতরের অন্ধকার কে যেন মায়াবী করে তুলেছিল। অনিন্দিতা কয়েকবার ওর মেয়ের নাম ধরে ডাকলো, রেনু, ও রেনু, কোথায় গেলি তুই মা? কিন্তু কেউই ওর ডাকে সাড়া দিল না। অনিন্দিতা খাট থেকে নেমে ঘরের আলো জ্বালতেই দেখলো রেনু ঘরের দরজার এক কোণে বসে আছে। ঘরের আলো জ্বলতেই ও চিৎকার করে ওর মাকে বলল, মা, তুমি আলোটা কেন জ্বালালে? ও তো চলে গেল। মেয়ের মুখে এ কথা শুনে অনিন্দিতা খুব অবাক হয়ে গেল। তারপরে জিজ্ঞেস করলো, কে কে চলে গেল রেনু? কার কথা বলছিস তুই মা? আমার নতুন বন্ধু। নতুন বন্ধু? কে সে? তুমি ওকে দেখতে পাবে না মা, ও তো শুধু আমার কাছেই আসে, আমার সঙ্গে কত গল্প করে, খেলা করে। মেয়ের এসব কথার কোনো অর্থই বুঝে উঠতে পারল না অনিন্দিতা। কে ওর নতুন বন্ধু, আর সে কোথা থেকেই বা এত রাতে ওর ঘরে এসেছিল,
আর কিভাবেই বা ঘর থেকে বেরিয়ে গেল তার বিন্দু বিসর্গ অনিন্দিতা বুঝতে পারল না। পরক্ষণেই ভাবল এ ওর মেয়ের ছেলে মানুষই, অথবা ও কোনো স্বপ্ন দেখেছে। এইভাবে ও মেয়েকে নিয়ে আবার গিয়ে শুয়ে পড়ল। কিন্তু এর পর থেকে রোজ রাতেই একই ঘটনা ঘটতে শুরু করলো। আর রেনুকে কিছু করলেই ও বলতো রোজ রাতে ওর এক নতুন বন্ধু ওর কাছে আসে, ওর সাথে কত খেলা করে, গল্প করে। এসব শুনে প্রথমে সবাই ভেবেছিল রেনুর হয়তো কোনো মানসিক রোগ হয়েছে। তাই বিজয় আর অনিন্দিতা একদিন রেনুকে নিয়ে প্রথমে গ্রামেরই ডাক্তার নবারুণ চক্রবর্তীর কাছে যায়। কিন্তু তিনি বেশ কয়েকদিন চিকিৎসা করার পর ব্যর্থ হলেন। এরপর রেনুকে কলকাতায় বড় বড় ডাক্তারদের কাছেও নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা সকলেই ওকে সুস্থ করতে ব্যর্থ হন। এরপর সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। অনেকেই তখন বিজয়কে পরামর্শ দেয় রেনুকে একজন বড় তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার। কিন্তু বিজয় সব তন্ত্রমন্ত্র, তুকতাক, ঝাড়ফুঁকে বিশ্বাস করে না। কিন্তু ভেগু বাবা, কিছুদিন হলো রেনুর ব্যবহারে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, কারো সাথে কোনো কথা বলছে না, রাতে ভালো করে ঘুমোচ্ছে না। দিন দিন ওর চেহারাটাও একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তাই বলছিলাম কি ভেগু বাবা, আপনি যদি দয়া করে একটিবার আমার সাথে আমার মাসির বাড়িতে যান তাহলে বড় উপকার হয়। ও বাড়িতে আপনার কোনো অসুবিধা হবে না ভেগু বাবা, আমি এটুকু আপনাকে কথা দিতে পারি। চলুন একবার। বেশ, আমি যাব মোড়ল মশাই। ভেগুতান্ত্রিকের মুখে এ কথা শুনে রমানাথবাবুর ঠোঁটের কোণে একটা হাসির ঝিলিক খেলে গেল। তিনি বললেন, ঠিক আছে ভেগু বাবা, তাহলে কাল সকালেই আমরা রওনা দিই। অবশ্য যদি আপনার কোনো অসুবিধা না থাকে। তাহলে তো খুবই ভালো হলো। একথা বলেই ভেগুতান্ত্রিক আমাদের দিকে তাকিয়ে বললেন, কি হে বাবা জীবন আর রতিন, তোমরা যাবে তো আমার সাথে? হ্যাঁ বাবাজি, নিশ্চয়ই যাব। তাছাড়া আমাদের স্কুল দুদিন ছুটিও আছে, তাই কোনো অসুবিধা হবে না। তবে রবি যেতে পারবে কিনা সেটা একমাত্র ওই বলতে পারবে। এই রবি, কিরে, তুই যাবি তো? রবি মুখ বেজার করে বলল, না রে রথিন, আমি যেতে পারবো না। অফিস থেকে এখন ছুটি পাওয়া যাবে না, তুই একা ঘুরে আয়। সবই তো ঠিক আছে রে রবি, কিন্তু তোর বউদিকে কোথায় রেখে যাই বলতো? আরে বাবা, তুই এত চিন্তা করছিস কেন বলতো? আমরা কি মরে গেছি নাকি? তুই যতদিন না ফিরিস বৌদি ততদিন আমাদের বাড়িতেই থাকবে, তুই কোনো চিন্তা করিস না। তাহলে তো খুবই ভালো হবে রে রবি, আমিও নিশ্চিন্তে বাবাজির সঙ্গে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, বৌদি আমাদের বাড়িতে খুব আনন্দেই থাকবে। আর তার ওপর লতা তো আছেই। লতা, নাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। রথিন আর বৌদি দুজনকেই তো গোছগাছ করতে হবে। রবির কথায় লতা ঘরে চলে গেল। ভেগুতান্ত্রিক জিজ্ঞাসা করলেন, তাহলে আমরা কাল কখন রওনা দিচ্ছি মোড়ল মশাই? আগে ভেগু বাবা, কাল আমরা ওই সকাল 7টা নাগাদ বাড়ি থেকে বেরোবো। এখান থেকে ট্রেন ধরে সোজা হাওড়া স্টেশন, তারপর ওখানে নেমে আবার ট্রেন ধরতে হবে। পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা বেশ, তাহলে রথিন, কাল সকাল 7টার মধ্যে এখানে চলে এসো। তিনজনে না হয় একসাথেই বেরোনো যাবে, কি বলো? নিশ্চয়ই বাবাজি। বেশ বেশ, তাহলে এখন আর বেশি দেরি করো না, এখনই বেরিয়ে পড়ো। ততক্ষণে লতাও ব্যাগ গুছিয়ে চলে এসেছে। আমরা ভেগুতান্ত্রিককে প্রণাম করে তাঁর কাছ থেকে বিদায় নিলাম। পরের দিন নির্দিষ্ট সময় আমরা তিনজনে, অর্থাৎ ভেগুতান্ত্রিক, মোড়ল রমানাথ চৌধুরী আর আমি তিনজনে বেরিয়ে পড়লাম রমানাথ বাবুর মাসির বাড়ির উদ্দেশ্যে। হাওড়া স্টেশনে পৌঁছে সেখান থেকে আবার ট্রেনে উঠলাম। আমাদের গন্তব্য আদিত্যপুর, বীরভূম জেলার একটা ছোট্ট গ্রাম। আমরা যখন রমানাথ বাবুর মাসির বাড়ির সামনে এসে পৌঁছালাম তখন সন্ধ্যা নেমেছে। ক্লান্ত পাখিরা নিজেদের বাসায় ফিরতে ব্যস্ত। আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে একটা বিশাল অট্টালিকা, অনেকটা ঠিক পুরনো দিনের হাভেলির মতো। বাড়িটার সামনে একটা বিশাল লোহার দরজা, আর তার পাশেই ফলকের উপরে লেখা রয়েছে দত্ত ভিলা। দরজার দুপাশে দাঁড়িয়েছিল দুজন দ্বার রক্ষক।
আমাদের দেখেই তারা দুজন এগিয়ে এসে আমাদের প্রণাম জানালো। রমানাথ চৌধুরীর মাসির পরিবারের প্রতিপত্তি যে ঠিক কেমন তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। সেই লোহার দরজা পেরিয়ে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরের সাজসজ্জা দেখে মনে হচ্ছে এ যেন কোনো সাধারণ বাড়ি নয়, কোনো রাজপ্রাসাদ। মাথার উপরে এক বিরাট ঝাড়বাতি, দামি পাথরের মূর্তি আর দক্ষ শিল্পীদের হাতে আঁকা চিত্রপটে চারিদিক সাজানো। রমানাথবাবু ডাকলেন, বিজয়, বাবা বিজয়। তার ডাক শুনে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন 1 বছর 30-এর যুবক। তার চেহারা এবং পোশাকে আভিজাত্যের ছাপ সুস্পষ্ট, তবে বর্তমানে তার চেহারায় দুশ্চিন্তার ছাপ পড়েছে। রমানাথবাবুকে দেখেই এগিয়ে এসে তিনি বললেন, আরে কাকা বাবু, আসুন আসুন। কথাটা বলেই তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তারপর বাবাজির দিকে তাকিয়ে বললেন, আপনিই বুঝি সেই বিখ্যাত ভেগুতান্ত্রিক? বিজয়বাবুর এমন কথা শুনে বাবাজি একটু লজ্জিত হলেন, তবে মনে মনে তিনি বেশ খুশিও হয়েছেন সেটা বুঝতে আমার কিন্তু খুব একটা অসুবিধা হলো না। আর তাছাড়া নিজের প্রশংসা শুনে কেই বা খুশি না হয়ে থাকতে পারে। যাই হোক, বিজয়বাবুর প্রশ্নে বাবাজি একটু হেসে বললেন, আরে না না, বিখ্যাত টিখ্যাত কিছু নয়, মানুষের বিপদে আপদে কেবল সাহায্য করি, এই আর কি। বিজয়বাবু বাবাজিকেও পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আমার দিকে তাকিয়ে বললেন, এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও হলো রথিন, আমার খুব কাছের একজন মানুষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কথাটা বলে দুহাত জোর করে আমাকে নমস্কার করলেন। আমিও তাকে প্রতি নমস্কার জানালাম। বিজয়বাবু বললেন, আসুন ভেগু বাবা, আপনাদের থাকার ঘরটা দেখিয়ে দিই। বিজয়বাবুর সাথে আমরা বাড়ির দোতলায় উঠে এলাম। তিনি আমাদের উত্তরের একটি ঘরে নিয়ে গেলেন। বললেন, ভেগু বাবা, আপনি আর রথিনবাবু এই ঘরেই থাকবেন। আশা করি আপনাদের কোনো অসুবিধে হবে না। ওই পশ্চিম দিকের ঘরটায় আমি থাকি। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে ডাকবেন। আর আমি আমাদের চাকর দিনুকে বলেই রেখেছি, ও আপনাদের দেখাশোনা করবে। আপনারা অনেক দূর থেকে এসেছেন, আজকের রাতটা বিশ্রাম করুন, কাল সকালে সব কথা হবে। এই বলে তিনি দিনুকে ডাকলেন। দিনু এলে তাকে বললেন, দিনু, এনারা আমার বিশেষ অতিথি, দেখিস এনাদের যেন কোনো থাকবার অসুবিধে না হয়। দিনু মাথা নেড়ে সম্মতি জানালো। এখন তাহলে আমি আসি ভেগু বাবা। হ্যাঁ, আসুন। বিজয়বাবু চলে যেতেই রমানাথবাবু বললেন, তাহলে আপনারা এখন বিশ্রাম নিন ভেগু বাবা, আমিও আসি, সকালে আবার আসব। এই কথা বলে রমানাথবাবু চলে গেলেন। ঘরটা বেশ বড়। ঘরের ভেতরে কাঠের কারুকার্য করা দামি খাটে সাদা ধবধবে চাদর পাতা। চাদর, বালিশ, মশারি কোনো কিছুরই অভাব নেই। আমরা দুজন হাত পা ধুয়ে নিয়ে দিনুর আনা খাবার খেয়ে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে আমাদের দুজনেরই চোখে ঘুম জড়িয়ে এলো। মাঝরাতে হঠাৎ দরজায় টোকা পড়াতেই দুজনের ঘুম ভাঙল। শুনতে পেলাম বিজয়বাবুর গলা। ভেগু বাবা, ভেগু বাবা, দরজাটা দয়া করে একবার খুলুন। আমি এক লাফে বিছানা থেকে নেমে দরজাটা খুলে দিলাম। দরজা খুলে দিতেই বিজয়বাবু হুড়মুড়িয়ে ঘরে ঢুকলেন। তারপর বাবাজির দিকে তাকিয়ে বললেন, ভেগু বাবা, ভেগু বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি একবার ও ঘরে চলুন, আমার মেয়ে রেনু কেমন যেন করছে। এই কথা শুনে বাবাজি বিজয়বাবুর সঙ্গে তার ঘরে গেলেন। তাদের পিছন পিছন আমিও গেলাম। আর সেখানে গিয়ে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। বিছানার এক কোণে মাথা নিচু করে বসে আছে একটা ছোট্ট মেয়ে। তার চুলগুলো মুখের উপর এসে পড়েছে। তার শরীরটা এতটাই শীর্ণকায় হয়ে গেছে যে মনে হচ্ছে ওর শরীরে মাংসের লেশ মাত্র নেই। শরীরের হাড়গুলোকে চামড়া কেবল ঢেকে রেখেছে মাত্র। মেয়েটা বসে বসে মুখ দিয়ে কোনো অদ্ভুত একটা শব্দ করছে। বিছানার এক পাশে এক মাথা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন ভদ্রমহিলা। হয়তো ইনিই মেয়েটির মা। বিজয়বাবু বললেন, বাবাজি, আমরা তিনজনে প্রতিদিনের মতোই একসাথেই ঘুমোচ্ছিলাম, কিন্তু হঠাৎই একটা গোঙানির শব্দে আমার স্ত্রী অনিন্দিতার ঘুমটা ভেঙে যায়। ও উঠে দেখে রেনু এভাবে বিছানার উপরে বসে আছে আর মুখ দিয়ে কেমন যেন শব্দ করছে। অনিন্দিতা একটু ঘাবড়ে যায় আর আমাকে ঘুম থেকে ডেকে তোলে।
আমরা রেনুকে জিজ্ঞাসা করি, মা মা তোর কি হয়েছে? কিন্তু রেনু কোনো কথার উত্তর দেয় না। তারপর ওর মা ওর মাথায় হাত দিতেই ছিটকে গিয়ে পড়ে দরজার সামনে। আমি ওকে গিয়ে ধরে তুলতেই ও বলে যে রেনুকে স্পর্শ করা মাত্রই ওর গায়ে কেমন যেন বিদ্যুতের মতো ঝটকা লাগে। তাই আমি আর এক মুহূর্তও সময় নষ্ট না করে আপনার ঘরে ছুটে এলাম। মা, কি হয়েছে তোমার? কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না, একইভাবে বসে রইল। এবার বাবাজি আমার উদ্দেশ্যে বললেন, রথিন, যাও তো ঘর থেকে আমার ব্যাগটা নিয়ে এসো তো। আমি দৌড়ে গিয়ে ঘর থেকে বাবাজির ব্যাগটা নিয়ে এসে তাকে দিলাম। ফিরে এসে দেখি ততক্ষণে রমানাথ বাবু সেখানে এসে হাজির হয়েছেন। ভেগুতান্ত্রিক ব্যাগের ভেতর থেকে একটা গঙ্গা জলের বোতল বের করে সেখান থেকে একটু জল নিয়ে মন্ত্র পড়ে সেটা ঘরের দরজার সামনে ছিটিয়ে দিয়ে দরজার পাল্লা দুটো বন্ধ করে দিলেন। তারপর নিজের গলার রুদ্রাক্ষের মালাটা হাতে পেঁচিয়ে নিয়ে বিড়বিড় করে একটা মন্ত্র পড়তে পড়তে এগিয়ে গেলেন বিছানায় বসে থাকা রেনুর দিকে। তারপর সেটা ওর মাথায় চেপে ধরতেই রেনু যেন তড়িতাঘাত প্রাপ্ত হওয়ার মতো একবার কেঁপে উঠল, আর পর মুহূর্তেই চোখ তুলে তাকালো বাবাজির দিকে। বাচ্চা মেয়েটার সেই চোখ দুটো দেখে ভয়ে আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মেয়েটার চোখ দুটো টাটকা রক্তের মতো লাল, আর কেমন যেন দৃষ্টিহীন সেই দু চোখ। মেয়েটি এবার রাগে ফুঁসতে ফুঁসতে বাবাজিকে জিজ্ঞাসা করল, কে তুই? কেন এসেছিস এখানে? মেয়েটার কণ্ঠস্বর শুনে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। কি ভয়ঙ্কর সে কণ্ঠ! এবার বাবাজি উচ্চ কণ্ঠে বললেন, আমি ভেগুতান্ত্রিক, এখানে এসেছি তোকে এই বাচ্চা মেয়েটার শরীর থেকে চিরকালের জন্য দূর করে দিতে। কিন্তু তুই কে সেটা বল। কেন এই ফুলের মতো বাচ্চা মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছিস? কি চাস তুই? বলবো না, কিছুতেই বলবো না। কি তুই বলবি না? এত বড় সাহস তোর? তবে এই নে। বলেই ব্যাগ থেকে একটা ছোট্ট কৌটো বের করে সেখান থেকে একটা গুঁড়ো পদার্থ নিয়ে মন্ত্র পড়ে একটা টিকা পরিয়ে দিলেন রেনুর কপালে। আর সঙ্গে সঙ্গে রেনু একটা প্রচন্ড আর্তনাদ করে উঠে জ্ঞান হারিয়ে বিছানায় শুয়ে পড়ল। এতক্ষণ ঘরের ভেতরে যে ঘটনা ঘটছিল সেগুলো আমি, রমানাথ বাবু আর রেনুর বাবা মা দূরে দাঁড়িয়ে বিস্ফারিত দৃষ্টিতে দেখছিলাম। রেনু অজ্ঞান হয়ে যেতেই ওর মা দৌড়ে এসে মেয়ের মাথা নিজের কোলে তুলে নিলেন। তারপর তার সারা গায়ে হাত বুলিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ভেগু বাবা, ভেগু বাবা, আমার এই একরত্তি মেয়ে, আমার মেয়েটার কি হলো বলুন তো? আচ্ছা বাবা, ও কি আর কোনোদিনও সুস্থ হবে না? বাবাজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না মা, তোমার মেয়ে অবশ্যই সুস্থ হয়ে উঠবে, এই আমি তোমায় কথা দিলাম। বাবাজির আশ্বাস বাণী পেয়ে মনে হয় মেয়েটার মা কিছুটা দুশ্চিন্তা মুক্ত হলেন। বাবাজি বললেন, আজ রাতে আর কোনো ভয় নেই, সে চলে গেছে। আপনারা এবার শুয়ে পড়ুন, আমরাও এখন আসি। এসো হে রথিন। আমি আর বাবাজি ঘর থেকে বেরোতে যাব, ঠিক এমন সময় বিজয়বাবু জিজ্ঞাসা করলেন, বেগু বাবা, কে এসেছিল আমার মেয়ের কাছে? তা তো ঠিক জানি না বিজয়বাবু, তবে হতে পারে আপনার মেয়ের সেই নতুন বন্ধু। আমি কালকে এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো বিজয়বাবু, আজ শুয়ে পড়ুন। এই বলে ভেগুতান্ত্রিক বিজয়বাবুর ঘর থেকে বেরিয়ে এলেন, তার সাথে আমিও। ঘরে এসে বাবাজি আমাকে জিজ্ঞাসা করলেন, কি হে রথিন, কেমন দেখলে? নিজের চোখেই যেন নিজে বিশ্বাস করতে পারছি না বাবাজি। কিন্তু বাবাজি, আমার মনের মধ্যে একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছে। মানে, যদি অভয় দেন তাহলে প্রশ্নটা করতে পারি আর কি। আরে বাবা, আমাকে প্রশ্ন করতে আবার সাহসের কি প্রয়োজন? বলো, কি জানতে চাও? বাবাজি, রেনুর আসলে হয়েছিলটা কি? কোনো অতৃপ্ত আত্মার ওপর ভর করেছিল। সে কি বাবাজি? ওইটুকু একটা মেয়ের উপর অতৃপ্ত আত্মা ভর করেছিল? কার কি ক্ষতি করেছে বলুন তো ওই ছোট্ট মেয়েটা? দেখো রথিন,
মেয়েটা হয়তো কারোর ক্ষতি করেনি, হতে পারে ওর পরিবারের কেউ বা বংশের কেউ এই ঘটনার জন্য দায়ী। যদিও সবটাই আমার অনুমান, আসল ঘটনাটা আমাকে জানতে হবে, তবেই আমি এই সমস্যার সমাধান করতে পারবো। না, ভোর হয়ে আসছে, আর একটু ঘুমিয়ে নেওয়া যাক। আমরা দুজনেই আবার শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাবাজি নিজের জপ এবং প্রাণায়াম সেরে নিলেন। কিছুক্ষণ পরেই রমানাথবাবু আমাদের ঘরে এলেন। বিছানার এক কোণে বসে তিনি বাবাজিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বেগু বাবা, একটা কথা সত্যি করে বলুন তো, রেনু দিদি ভাইয়ের আসলে হয়েছেটা কি? ওর কি মানসিক কোনো রোগ দেখা দিল? আজ্ঞে না মোড়ল মশাই। তবে তবে কি হয়েছে ভেগু বাবা আমার নাতনিটার? ওকে ভূতে ধরেছে মোড়ল মশাই। ভূতে ধরেছে? এ আপনি কি বলছেন ভেগু বাবা? আমি ঠিকই বলছি মোড়ল মশাই। আমাদের কথাবার্তার মধ্যেই দিনু এসে আমাদের সকালের জলখাবার দিয়ে গেল, লুচি, মিষ্টি আর পরমান্ন। খাওয়া শেষ হলে ভেগুতান্ত্রিক দিনুকে ডেকে বললেন, দিনু, আমি তোমার ছোট কর্তার সঙ্গে একবার দেখা করতে চাই, তুমি ওনাকে গিয়ে খবরটা দাও। দিনুও বাবাজির কথায় সম্মতিসূচক ঘাড় নেড়ে চলে গেল। মিনিট কয়েক পরে বিজয়বাবু আমাদের ঘরে এসে ঢুকলেন। দেখলাম তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে, শরীরে যেন চলার শক্তি নেই। আমি তাড়াতাড়ি দরজার পাশ থেকে কাঠের চেয়ারটা নিয়ে এসে তাকে বসতে দিলাম। তিনি আমাদের মুখোমুখি বসলেন। বাবাজি তাকে জিজ্ঞাসা করলেন, কি বিজয়বাবু, কালকে রাতে আর কোনো সমস্যা হয়নি তো? না ভেগু বাবা, আপনার আশীর্বাদে কাল রাতে আর কোনো অসুবিধা হয়নি। রেনুমা আমার এখনো ঘুমোচ্ছে। কিন্তু ভেগু বাবা, ওর আসলে হয়েছেটা কি? দেখুন বিজয়বাবু, আপনাকে একটা কথা বলি, যদিও কথাটা শুনলে আপনি খুবই ভয় পেয়ে যাবেন, তবুও আপনাকে কথাটা বলা জরুরি। কি কথা ভেগু বাবা? আপনি হয়তো জানেন না আপনার কন্যার ওপর কোন অতৃপ্ত আত্মা ভর করেছে। কি এ আপনি কি বলছেন ভেগু বাবা? রেনুর উপরে আত্মা ভর করেছে? হ্যাঁ বিজয়বাবু, আমি ঠিকই বলছি। তবে আপনি এখন আমাকে একটা কথা বলুন তো, আপনার মেয়ের সাথে এই ঘটনাগুলো কবে থেকে ঘটছে? আসলে ভেগু বাবা, গতকাল রাতে যে ঘটনাটা ঘটল সেরকম কোনো ঘটনা এর আগে কখনো ঘটেনি। এই ধরুন মাসখানেক আগে প্রথম একটা ঘটনা ঘটেছিল। তখন আমি ব্যবসার কাজে বাইরে ছিলাম। বাড়িতে ছিলেন আমার বৃদ্ধ বাবা মা আর আমার স্ত্রী অনিন্দিতা আর আমাদের মেয়ে রেনু আর আমাদের খাস চাকর দিনু। আমার বাবা মা খুব একটা বাড়ির বাইরে বের হন না, ওনাদের সব কাজ দিনুই করে। তো একদিন রাতে হঠাৎ একটা শব্দে অনিন্দিতার ঘুম ভেঙে যায়। পাশে মেয়েকে দেখতে না পেয়ে অনেকবার ডাকাডাকি করেও যখন মেয়ের কোনো সাড়া পায় না, তখন ও দেখে যে রেনু মাটিতে বসে কার সাথে যেন কথা বলছে। ও যখন জিজ্ঞেস করে, তখন রেনু বলে ও ওর নতুন বন্ধুর সাথে কথা বলছে। এরপর রোজ রাতেই এই একই ঘটনা ঘটতে থাকে। আমি বাড়ি ফিরে এলে অনিন্দিতা আমাকে সব কথা জানায়। প্রথমটাই আমরা ভেবেছিলাম যে রেনু হয়তো রাতে স্বপ্ন দেখে এমন কাণ্ড করছে, কিন্তু রোজ রাতেই কি ও একই স্বপ্ন দেখবে? এরপর আমরা একদিন রাতে জেগে বসে থাকি পুরো বিষয়টা নিজের চোখে দেখবার জন্যে। কিন্তু বেগু বাবা, সেদিন রাতে কিন্তু এরকম কিচ্ছু ঘটেনি। রেনু সারা রাত নিশ্চিন্তেই ঘুমিয়েছিল, আমরাও নিশ্চিন্ত হয়েছিলাম। কিন্তু পরের রাতে ঠিক আবার একই কাণ্ড ঘটল। আমরা ভেবেছিলাম ওর হয়তো কোনো মানসিক রোগ দেখা দিয়েছে, তাই আমরা ওকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। উনি রেনুকে দেখে কিছু ওষুধও দিয়েছিলেন, কিন্তু তাতেও কিছু ফল হলো না।
রেনুকে আমরা শহরের বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু তাতেও ওর অবস্থার কোনো রকম কোনো পরিবর্তন হলো না, বরং ওর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলো। খাওয়া, ঘুম সব কিছু যেন ওর জীবন থেকে একটু একটু করে হারিয়ে যেতে লাগলো। একদিন আমার এক বন্ধু আমাকে পরামর্শ দিল রেনুকে একজন বড় তান্ত্রিকের কাছে নিয়ে যেতে। তখনই একদিন কাকাবাবু এসে আপনার কথা বললেন। সত্যি কথা বলতে কি জানেন তো ভেগু বাবা, এসব তন্ত্রে মন্ত্রে আমি কোনোদিনই বিশ্বাস করিনি, হয়তো আজও করি না। কিন্তু মেয়েটার অবস্থা দেখেও কাকাবাবুর কথায় আমি এক প্রকার বাধ্যই হয়েছি। তবে আপনাকে দেখে কোথাও যেন আমি মনে সাহস পাচ্ছি, জোর পাচ্ছি। মনে হচ্ছে পারলে হয়তো একমাত্র আপনিই পারবেন আমাদের মেয়েকে আগের মতন সুস্থ স্বাভাবিক করে তুলতে। আমি সবটাই বুঝতে পারছি বিজয়বাবু, কিন্তু কথা হচ্ছে আপনার কন্যার ওপর কে ভর করেছে, আর কেনই বা সে আপনার মেয়েকে বেছে নিল, সেটা এখন আমাকে জানতে হবে। বেশ, আপনি এখন আসতে পারেন বিজয়বাবু। আমি একটু বেরোবো, আপনাদের গ্রামটাই একটু ঘুরে ঘুরে দেখবো আর কি। তা বেশ, তো যান না, আমাদের গ্রামটা সত্যিই খুব সুন্দর। যদি চান তো আমিও আপনাদের সঙ্গে যেতে পারি। না বিজয়বাবু, আপনি বাড়িতেই থাকুন, এখানে আপনার থাকাটাও জরুরি। আমি একাই যাব। আচ্ছা বেশ, তাহলে আমি এখন আসি ভেগু বাবা, গিয়ে দেখি মেয়েটা আমার ঘুম থেকে উঠল কিনা। ঠিক আছে বিজয়বাবু। বিজয়বাবু উঠে চলেই যাচ্ছিলেন, হঠাৎ পিছন ফিরে বললেন, ভেগু বাবা, আপনাকে একটা কথা বলতে আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। কি কথা বিজয়বাবু? ভেগু বাবা, দিন 10 আগে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল আমাদের বাড়িতে। যদিও ঘটনাটা খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি আমার কাছে, তবুও মনে হয় বিষয়টা আপনাকে জানানো উচিত। কি কাণ্ড বিজয়বাবু? আমাকে সমস্তটা খুলে বলুন তো, হয়তো এক্ষেত্রে আমার কাজে লাগলেও লাগতে পারে। ভেগু বাবা, সেদিন রাতে খাবার টেবিলে বসে আছি, অনিন্দিতা তখন পাশের ঘরেই ছিল, মেয়েকে ঘুম পাড়াতে গিয়েছিল। আমার কি মনে হওয়াতে আমি উঠে ঘরে গেলাম, আর ঘরে ঢুকতেই দেখলাম অনিন্দিতা ঘরের ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে কেমন যেন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার অনিন্দিতা, কি দেখছো তুমি আয়নার দিকে? আমার ডাকে অনিন্দিতা যেন চমকে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, না কহি, কিছু না তো। কথাটা বলেই সোজা রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু আমার মনে হলো ও আমার কাছে কিছু একটা বিষয় আড়াল করছিল। আমি ওকে পরে এই বিষয়ে বারবার জিজ্ঞাসা করেছি, কিন্তু প্রত্যেকবারেই ও বিষয়টা এড়িয়ে গেছে। আরও একটা কথা ভেগু বাবা, যখন ওই ঘটনাটা ঘটেছিল তখন ঘরের চারপাশের বাতাসটা কয়েক মুহূর্তের জন্য যেন কেমন ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই আবার সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আর ঠিক সেই সময়ে একটা দাঁড় কাক কর্কশ শব্দে ডাকতে ডাকতে উড়ে চলে যায়। হঠাৎ বাবাজি বলে উঠলেন, আপনি ঠিক বলছেন তো বিজয়বাবু? দাঁড় কাকের ডাকি শুনেছিলেন তো আপনি? লক্ষ্য করলাম বাবাজির গলাতেও আতঙ্কের ছাপ স্পষ্ট। বিজয়বাবু বললেন, হ্যাঁ ভেগু বাবা, আমি একদম ঠিক শুনেছি, ওটা দাঁড় কাকেরই ডাকছিল। এতে আমার কোনো ভুল হতে পারে না, আমি শুনেছি। ভেগুতান্ত্রিক কয়েক মুহূর্ত নীরব হয়ে রইলেন। দেখলাম তার মুখটা কেমন থমথমে হয়ে গেছে। আমার মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছিল, কিন্তু আমি তাদের একটাকেও বাইরে আনার চেষ্টা করলাম না। ঘরের মধ্যে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমাদের কারোর মুখেই কোনো কথা নেই। নীরবতা ভঙ্গ করলেন ভেগুতান্ত্রিক নিজেই। বললেন, বেশ, ঠিক আছে, আপনি এখন আসুন বিজয়বাবু, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। বিজয়বাবু চলে গেলেন। ভেগুতান্ত্রিক বললেন, রথিন, আমি এখন একটু বেরোবো, তুমি এখানেই থাকো। আর মোড়ল মশাই, আপনাকে বলছি, আপনি একটু সব দিকে লক্ষ্য রাখবেন,
যদি সামান্যতম অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন তাহলে আমি ফিরলে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে ভেগু বাবা। ভেগুতান্ত্রিক নিজের ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লেন গ্রামের পথে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু ভেগুতান্ত্রিকের কোনো দেখা নেই। আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বাড়ির বাগানে এসে ঘুরছি। ভারী ভালো লাগছে। কত রং বেরঙের ফুলের আর ফলের গাছ, তাদের কোনো কোনোটাতে আবার ফলও ধরেছে। ওদিকে রমানাথবাবুকে ভেগুতান্ত্রিক যে কাজের দায়িত্ব দিয়ে গেছেন তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করছেন। যদিও অস্বাভাবিক কোনো কিছুই তার চোখে ধরা পড়েনি। অন্যদিকে রেনু এখন একেবারে স্বাভাবিক। আমার সঙ্গে এসে কত কথা বলল। এখন তো তাকে দেখলে মনেই হচ্ছে না যে গতকাল রাতে ওর সঙ্গে ঠিক কি ভয়ঙ্কর কাণ্ডটাই না ঘটেছিল। কিন্তু বাবাজি গেলেন কোথায়? পথ ভুল করে আবার অন্যদিকে চলে যাননি তো? না 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 না, তা কি করে হয়? আর তর্কের খাতিরে যদি ধরেও নিই তিনি পথ ভুল করেছেন, তাহলে কাউকে জিজ্ঞাসা করলেই তো সমস্যা মিটে যায়। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব রতিনবাবু। পিছন ফিরে তাকিয়ে দেখি বিজয়বাবু এসে আমাদের পিছনে দাঁড়িয়েছেন। আমি বললাম, নিশ্চয়ই, বলুন না, কি বলবেন? আচ্ছা, আপনার ওই বাবাজি মানে ভেগু বাবা ভয় পেয়ে আবার পালিয়ে গেলেন না তো? না না বিজয়বাবু, উনি এমন কাজ কিছুতেই করতে পারেন না। ওনাকে আমি যতটুকু চিনেছি তাতে আমি এটুকুই বলতে পারি যে ওনার মতো ভালো মানুষ দুনিয়ায় খুব কমই আছে। হয়তো উনি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, ঠিক ফিরে আসবেন। আপনি দয়া করে আরেকটু অপেক্ষা করুন। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আরেকটু সময় দেখি। ভেগুতান্ত্রিক ফিরে এলেন প্রায় সন্ধ্যার মুখে। দেখলাম তার মুখ গম্ভীর। রমানাথবাবু তখন আমাদের ঘরেই ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভেগু বাবা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমরা যে এদিকে চিন্তায় চিন্তায় একেবারে মরে যাচ্ছিলাম। সেসব কথা নয়, আপনাদের পরেই বলবো মোড়ল মশাই। এখন আমার একটু কাজ আছে। বাবাজির সেই মেজাজ দেখে আমরা আর কোনো কথা বাড়ানোর সাহস পেলাম না। ভেগুতান্ত্রিক নিজের কাঁধের ব্যাগটা মাটিতে নামিয়ে রেখে নিজেও মেঝেতে বসে পড়লেন। তারপর ব্যাগ থেকে কিছু উপকরণ বের করে নিজের হাতে কয়েকটা তাবিজ তৈরি করলেন। তারপর বললেন, যান মোড়ল মশাই, বিজয়বাবুকে ডেকে আনুন। বলুন ওনার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। রমানাথবাবু তাড়াতাড়ি গিয়ে বিজয়বাবুকে আমাদের ঘরে ডেকে নিয়ে এলেন। বিজয়বাবু এসে বললেন, কি ব্যাপার ভেগু বাবা, আমাকে এত জরুরি তলব? ভেগুতান্ত্রিক তার বজ্রকঠিন কণ্ঠস্বরে তাকে বললেন, বসুন বিজয়বাবু, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। বিজয়বাবু বসলেন। ভেগুতান্ত্রিক বললেন, বিজয়বাবু, এমন একটা ঘৃণ্য কাজ আপনারা করলেন কিভাবে? ও কাজ করার আগে আপনার কি বুকের ভেতরটা কেঁপে ওঠেনি? ভেগুতান্ত্রিকের প্রশ্নে বিজয়বাবু যেন চমকে উঠলেন। তারপর আমতা আমতা করে বললেন, কি কি করেছি, মানে কি করেছি আমি ভেগু বাবা? এখনো কি চুপ করে থাকবেন বিজয়বাবু? এখনো আপনি নিজের ভুলের জন্য কি বিন্দুমাত্র অনুতপ্ত নন? ভেগুতান্ত্রিকের এই সব প্রশ্নের কোনো অর্থই আমি আর রমানাথবাবু বুঝতে পারছিলাম না। আমরা শুধু অবাক দৃষ্টিতে একবার ভেগুতান্ত্রিকের দিকে আর একবার বিজয়বাবুর মুখের দিকে তাকাচ্ছিলাম। ভেগুতান্ত্রিক আবার বললেন, কি হলো বিজয়বাবু? কোনো উত্তর দিচ্ছেন না যে? দেখুন, আপনি যদি এখনো চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু আপনার এই সন্তানও আর বেশি দিন বাঁচবে না। আর শুধু তাই নয় বিজয়বাবু, আপনার স্ত্রী যতবার সন্তানের জন্ম দেবে ততবারই সে আপনাদের সেই সন্তানকে হত্যা করবে আর তারপর আপনাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। আপনি কি তাই চান বিজয়বাবু? চুপ করে বসে থাকবেন না বিজয়বাবু, উত্তর দিন। স্বীকার করুন আপনার সেই ঘৃণ্য পাপের কথা। এইবার বিজয়বাবু ভেঙে পড়লেন। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করে দিন ভেগু বাবা, আমি আপনার দুটো পায়ে পড়ি। আমাদের মেয়েকে আপনি রক্ষা করুন। আসলে যে পাপ আমি করেছি তার তো কোনো ক্ষমা হয় না, আমি জানি। তবুও যদি পারেন না, আপনি আমাকে ক্ষমা করে দিন ভেগু বাবা।
কথাটা বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভেগুতান্ত্রিকের দুপা জড়িয়ে ধরলেন তিনি। ভেগুতান্ত্রিক বললেন, আমি ক্ষমা করার কেউ নই বিজয়বাবু। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে যান অনিন্দিতা মায়ের কাছে, সেখানে গিয়ে ক্ষমা চান। যদিও জানি না উনি আপনাকে আদেও ক্ষমা করতে পারবেন কিনা। একজন মায়ের কোল থেকে তার সন্তানকে আপনি কেড়ে নিয়েছেন বিজয়বাবু, তাকে নির্মমভাবে হত্যা করেছেন। এ যে মহাপাপ বিজয়বাবু, মহাপাপ। ভেগুতান্ত্রিকের মুখে এই কথা শুনে আমরা যার পর নাই অবাক হয়ে গেলাম। মাথার ভিতরে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। অনিন্দিতা দেবীর সন্তানকে বিজয়বাবু কেড়ে নিলেন কিভাবে, আর কেনই বা কেড়ে নিলেন, আর হত্যাই বা করলেন কেন? এইসবের বিন্দু বিসর্গ আমাদের মাথায় ঢুকছিল না। আমি আর রমানাথ বাবু পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। কেন হত্যা করলেন বিজয়বাবু ওই ছোট্ট দুধের শিশুটাকে? তার কি অপরাধ ছিল যে তাকে পৃথিবীর আলো দুচোখ ভরে দেখার আগেই এই পৃথিবী থেকে চলে যেতে হলো? উত্তর দিন বিজয়বাবু, উত্তর দিন। এবার বিজয়বাবু খুব নিচু গলায় বলতে শুরু করলেন। তখন আমি কলেজে পড়ি, কলকাতায় মেস বাড়িতে থেকে পড়াশোনা করতাম। আমাদের মেস বাড়িটা যে পাড়ায় ছিল তার ঠিক পাশের পাড়াতেই থাকতো অনিন্দিতারা। ওদের পরিবারে ও আর ওর বাবা মা ছাড়া আর কেউ ছিল না। একদিন কলেজে যাওয়ার পথে দেখা হয়ে যায় অনিন্দিতার সাথে। অনিন্দিতার রূপ যৌবন আমার হৃদয়ে যেন তোলপাড় করেছিল। প্রথম দেখাতেই আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলি। এরপর একদিন আমি ওকে আমার মনের কথা জানাই, কিন্তু অনিন্দিতা বলেছিল ওর নাকি বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু আমার মনে অনিন্দিতাকে পাওয়ার একটা তীব্র বাসনা তখন চেপে বসেছিল। তাই একদিন ওকে নিয়ে আমি পালিয়ে যাই। তারপর কলকাতাতেই আমার এক পরিচিতের বাড়িতে ওকে রেখে আসি, আর বলি যে কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষাটা শেষ হলেই আমি ওকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। অনিন্দিতা আমার এই প্রস্তাব মেনে নেয়। তাছাড়া তখন ওর তো আর কোনো উপায়ও ছিল না। অনিন্দিতা ছিল একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বাড়ি থেকে পরপুরুষের সঙ্গে পালিয়ে এসেছে। সে মেয়েকে ওদের পরিবারে আর কেউ কোনোদিন ঘরে তুলবে না। যাই হোক, আমি অনিন্দিতাকে সেখানে রেখে আবার মেস বাড়িতে ফিরে আসি। আমি মাঝে মাঝে অনিন্দিতার সাথে দেখা করতে সে বাড়িতে যেতাম। ওর সমস্ত খরচও আমিই চালাতাম। অভাব কি জিনিস আমি তা কোনোদিনও চোখে দেখিনি। বাবাকে চিঠিতে লিখতাম আরও বেশি করে টাকা পাঠাতে হবে, বাবাও তাই করতেন। আর সেই টাকা দিয়েই আমি অনিন্দিতার সমস্ত খরচ চালাতাম। এইভাবেই আমাদের দিন চলতে লাগলো। অনিন্দিতা সেখানে খুব ভালোই ছিল। তখন আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা। হঠাৎ একদিন জানতে পারলাম অনিন্দিতা গর্ভবতী। আমার মাথায় যেন হঠাৎ একদিন জানতে পারলাম অনিন্দিতা গর্ভবতী। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করব আমি এখন? অনিচ্ছা সত্ত্বেও আমি অনিন্দিতাকে বললাম ওর গর্ভের সন্তানকে নষ্ট করে দিতে, কিন্তু অনিন্দিতা কিছুতেই সেটা করবে না। সে তার সন্তানকে জন্ম দেবেই। শেষ পর্যন্ত আমার সমস্ত বারণ অগ্রাহ্য করে ও নিজের সন্তানকে জন্ম দিল। জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু ওর পা দুটো দেখে আমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিলাম। ওর দু পায়ে যেন কোনো জোর নেই, আর কোনোদিনও হবেও না। সে যে পঙ্গু। অনিন্দিতা ওকে বুকে জড়িয়ে ধরলেও আমি সেই সন্তানকে স্বীকার করতে পারলাম না। অনিন্দিতাকে বললাম যে এই সন্তানকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওকে আমি অন্য কাউকে দিয়ে দেব বা কোনো আশ্রমে রেখে আসব। কিন্তু অনিন্দিতা আমার এই প্রস্তাব কিছুতেই মেনে নিল না। নিজের সন্তানকে সে কিছুতেই কাছছাড়া করবে না। অনিন্দিতা ওর নাম দিয়েছিল গৌরী।
ও বলল, গৌরী আমার প্রথম সন্তান, তাই ও যেমনই হোক ওকে আমি কিছুতেই নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবো না। এদিকে আমার কলেজের পড়াও শেষ। তবুও ওর জন্য আমি কলকাতাতেই থেকে গিয়েছিলাম। কিন্তু এবার তো আমাকে গ্রামে ফিরে যেতে হবে। তাই একদিন আমি অনিন্দিতাকে বললাম, অনিন্দিতা, এবার আমাকে গ্রামে ফিরে যেতে হবে। তোমাকেও আমি সঙ্গে নিয়ে যাব, কিন্তু গৌরীকে আমার বাবা মা কিন্তু কিছুতেই মেনে নেবে না। ওকে আমি আমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো না। কিন্তু অনিন্দিতা তো নাছোড়বান্দা, ও কিছুতেই গৌরীকে ছেড়ে যাবে না। এই নিয়ে একদিন আমাদের মধ্যে অশান্তিও চরমে পৌঁছই। আর ঠিক সেই মুহূর্তেই আমি মনে মনে একটা মতলব আঁটি। কলকাতাতেই একটি ঘর ভাড়া নিয়ে আমি অনিন্দিতার গৌরীকে আমার কাছেই নিয়ে আসি। একদিন রাতে অনিন্দিতাকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। আর সেই সুযোগে আমি গৌরীকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। কিন্তু হঠাৎ গৌরীর ঘুম ভেঙে যায় আর ও চিৎকার করে কাঁদতে শুরু করে। আমি ওকে থামানোর অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই পেরে উঠি না। মাথায় যেন আমার রক্ত চড়ে যায়। ওর জন্যই আমার আর অনিন্দিতার মধ্যে এত অশান্তি। ও যদি না থাকে তাহলে সব দিক থেকে আমরা শান্তি পাব। এই ভেবে আমি সেই মুহূর্তে নিজের হাতে ওর গলা টিপে হত্যা করি। তারপর একটা ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ওর প্রাণহীন শরীরটাকে পুঁতে দিই। তারপর আমি বাড়ি ফিরে আসি। তারপর অনিন্দিতার পাশে গিয়ে আবার শুয়ে পড়ি আর বুদ্ধি করে দরজাটা খুলে রেখে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠে গৌরীকে দেখতে না পেয়ে অনিন্দিতা আকুল কান্নায় ভেঙে পড়ে। চারিদিকে গৌরীকে পাগলের মতো খুঁজতে থাকে। আমি ওকে এই বলে বোঝানোর চেষ্টা করি যে রাতে দরজা দিতে আমরা ভুলে গিয়েছিলাম, হয়তো কেউ এসে ওকে চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু অনিন্দিতা সে কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না। ওর ধারণা ছিল আমি ওর গৌরীকে কোথাও সরিয়ে দিয়েছি। নিজের সন্তানকে হারিয়ে অনিন্দিতা যেন পাগলিনী হয়ে ওঠে। শেষ পর্যন্ত ওকে আমি একটু সুস্থ করে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে আসি। তারপর বাবা মার মত নিয়ে ওকে বিয়েও করি। বিয়ের পর আস্তে আস্তে অনিন্দিতা স্বাভাবিক হতে থাকে। আমার বাবা মা গৌরীর কথা কিছুই জানেন না। বছর ঘুরতে না ঘুরতেই আমাদের ঘর আলো করে আসে আমাদের দ্বিতীয় সন্তান রেনু। ওকে বুকে জড়িয়ে অনিন্দিতা গৌরীর দুঃখ সব ভুলতে পেরেছিল। তারপর থেকে বেশ সুখে শান্তিতে কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো। কিন্তু হঠাৎ এতগুলো বছর পর কোথা থেকে যে কি হয়ে গেল। আর সেদিন আপনার স্ত্রী আয়নায় কি দেখেছিলেন বিজয়বাবু? বিজয়বাবু বাবাজির এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। মাথা নিচু করে বসেই রইলেন। চুপ করে থাকবেন না বিজয়বাবু। আমি জানি আপনার স্ত্রী যা দেখেছিলেন আপনাকে সে কথা জানিয়েছিলেন। বলুন বলুন বিজয়বাবু। সেদিন অনিন্দিতা রেনুকে ঘুম পাড়ানোর পর যখন ঘর থেকে বের হতে যাবে, ঠিক সেই সময় হঠাৎ কে যেন ওকে মা মা বলে ডাকতে থাকে। অনিন্দিতা প্রথমে ভাবে হয়তো রেনু ডাকছে, কিন্তু ও পিছন ফিরে বিছানার দিকে তাকিয়েই দেখে রেনু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অনিন্দিতা খুব অবাক হয়ে যায়, কে ডাকছে ওকে মা বলে। এদিক ওদিক তাকাতেই হঠাৎ করে ওর চোখে পড়ে ড্রেসিং টেবিলের আয়নার কাঁচে। তাতে ও যা দেখে সেটা দেখে ও ভয়ে চিৎকার করে ওঠে। অনিন্দিতা দেখে আয়নার কাঁচে ফুটে উঠেছে একটা ছোট্ট বাচ্চার প্রতিকৃতি, কিন্তু তার সারা গায়ে কাদামাটি মাখা। মনে হচ্ছিল সে যেন মাটির তলা থেকে উঠে এসেছে। অনিন্দিতা চিৎকার শুনে আমি পাশের ঘর থেকে ছুটে যাই। আমি জিজ্ঞাসা করি, কি হয়েছে অনিন্দিতা, কি হয়েছে, তুমি এভাবে চিৎকার করছো কেন? অনিন্দিতা শুধু কাঁপা কাঁপা হাতে ড্রেসিং টেবিলের আয়নার দিকে নির্দেশ করে, কিন্তু আমি সেদিকে তাকাতেই দেখলাম সেখানে কিচ্ছু নেই। আমি ওকে হেসে বললাম, ওদিকে কি দেখাচ্ছ অনিন্দিতা, ওখানে তো কিছুই নেই। এবার অনিন্দিতা ধীরে ধীরে মুখ ফিরিয়ে আয়নার দিকে তাকালো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম। কি দেখলে তুমি অনিন্দিতা? একটা 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 বাচ্চা ওর
সারা গায়ে মাটি মাখা। কি 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 বলছো কি তুমি অনিন্দিতা? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। আর শুধু তাই নয়, জানো তো, ও আমাকে মা বলে ডাকছিল। অনিন্দিতার এই শেষের কথাটা শুনে ভয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তবুও যতটা সম্ভব স্বাভাবিক হয়েই ওকে বললাম, আরে না অনিন্দিতা, এসব কিচ্ছু না। রেনুকে নিয়ে সবসময় এত দুশ্চিন্তা করছো বলেই এইসব ভুলভাল তুমি দেখছো। চলো চলো, এবার খেয়ে নেবে, চলো। আজ রাতটা ভালো করে ঘুমোলেই দেখবে কাল সকালে তোমার শরীরটা একেবারে ফ্রেশ হয়ে গেছে। এই বলে আমি অনিন্দিতাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। তবে বেরোনোর সময় বারবার ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকাচ্ছিলাম আমি, কারণ আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছিলাম যে অনিন্দিতা যা বলছে তা কোনো অংশেই মিথ্যে নয়। সেদিন রাতে কিছুতেই আমার ঘুম এলো না। অনিন্দিতাও দেখলাম সারা রাত ধরে এপাশ ওপাশ করে ভোরের দিকটাই একটু ঘুমোলো। সেদিন যেহেতু আমি আর অনিন্দিতা দুজনেই জেগেছিলাম, তাই রেনুর সেই বিশেষ বন্ধু কিন্তু আসেনি। রেনুও সারা রাত নিশ্চিন্তেই ঘুমিয়েছে, শুধু আমি একা জেগেছিলাম। পরের দিন সকালেও আমার কোনো কাজে মন বসাতে পারছিলাম না আমি। সব সময় মনের মধ্যে শুধু একটা আতঙ্ক। তার সঙ্গে আমি এটাও বুঝতে পারছিলাম যে রেনুর কোনো সাধারণ রোগ হয়নি। যা হয়েছে তার চিকিৎসা করা কোনো সাধারণ ডাক্তারের পক্ষে অসম্ভব। এই পর্যন্ত বলে বিজয়বাবু থামলেন। আমরা এতক্ষণ ধরে যা শুনলাম কিছুই যেন বিশ্বাস করে উঠতে পারছিলাম না। শুধু একটা কথাই মনে হচ্ছিল যে আমাদের সামনে যে মানুষটা এই মুহূর্তে বসে আছে সে আসলে কতটা নিষ্ঠুর প্রকৃতির। কোনো বাবা কি পারে তার নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করতে? তা সে সন্তান যেমনই হোক না কেন, সন্তান তো সন্তানই হয়। তবে একটা কথা কিছুতেই আমার বোধগম্য হচ্ছিল না। আশা করি রমানাথ বাবুরও হয়তো আমার মতোই অবস্থা হয়েছিল এইটা ভেবে যে ভেগুতান্ত্রিক কিভাবে এত কথা জানতে পারলেন। তাছাড়া আজ সারাদিন উনি ছিলেনই বা কোথায়? ভেগুতান্ত্রিকও এতক্ষণ আমাদের সঙ্গেই বিজয়বাবুর বলা কথাগুলো খুব মন দিয়ে শুনছিলেন। এবার তিনি বললেন, বিজয়বাবু, আপনার করা এই ঘৃণ্য পাপের কথা এটা কি আপনার স্ত্রী জানেন? আগে না ভেগু বাবা, সে কথা আমি কোনোদিনও অনিন্দিতাকে বলতে পারিনি, আর পারবও না। আমার করা সেই পাপের বোঝা আমি আর বইতে পারছি না ভেগু বাবা। প্রতিদিন একটু একটু করে যেন ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি আমি। অনিন্দিতার মুখোমুখি গিয়ে দাঁড়াতে আমার কষ্ট হয়। আয়নার সামনে যখন নিজেকে দেখি তখন শুধু শুধু একটা কথাই আমার মনে হয়, আমার মতো এমন একটা নর পশুর এই পৃথিবীতে বেঁচে থাকার কি কোনো অধিকার আছে? তবুও বেঁচে আছি আমি শুধুমাত্র নিজের স্ত্রী আর সন্তানের মুখের দিকে চেয়ে বেঁচে আছি। এই বলে তিনি অঝরে কাঁদতে লাগলেন। এতক্ষণ পরে রমানাথ বাবু মুখ খুললেন। ছি 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 ছি। বিজয়, তুমি যে এমন একটা নৃশংস কাজ করতে পারো তা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। তুমি কিনা শেষে খুন করলে। আমি যে তোমার সম্পর্কে কাকা হই এ কথা ভাবতেও আমার ঘেন্না করছে। বিজয়বাবু চিৎকার করে কেঁদে উঠলেন। হ্যাঁ, আমি একটা খুনি। আমি খুনি। নিজের হাতে আমি আমার নিজের সন্তানকে খুন করেছি। আমার এই অপরাধের জন্য আপনারা আমাকে যাহা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। শান্ত হন বিজয়বাবু, যা হবার তা তো হয়েই গেছে। এবার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে। বিজয়বাবু, আপনি এখন নিজের ঘরে যান আর এই তাবিজগুলো নিন। একটি তাবিজ আপনি কন্যার হাতে বেঁধে দেবেন, আর বাকি দুটো আপনি এবং আপনার স্ত্রী নিজেদের হাতে বেঁধে নেবেন। আর একটা কথা, আজ রাতে আপনি জেগে থাকবেন। সঠিক সময়ে আমি আপনাকে ডেকে নেব। বিজয়বাবু ভেগুতান্ত্রিকের কাছ থেকে তাবিজগুলো নিয়ে নিজের ঘরে চলে যেতেই বাবাজি আমাকে আর রমানাথ বাবুকে দুটো তাবিজ দিয়ে বললেন, রথিন আর মোড়ল মশাই,
আপনারা দুজনেও এই তাবিজ দুটো নিজেদের হাতে বেঁধে নিন। আমি কোনো প্রশ্ন না করে তাবিজটা নিয়ে নিজের হাতে বেঁধে নিলাম। কিন্তু রমানাথ বাবু প্রশ্ন করলেন, কেন ভেগু বাবা, আমাদেরকেও কেন তাবিজ বাঁধতে হবে? কারণ আছে মোড়ল মশাই, গৌরীর অতৃপ্ত আত্মা যাতে আপনাদের কোনো ক্ষতি না করতে পারে, সেই কারণেই এই ব্যবস্থা। এই কথা শুনে মোড়ল মশাই একটু ভয় পেলেন। তিনি তাড়াতাড়ি তাবিজটা নিজের হাতে বেঁধে নিলেন। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর ভেগুতান্ত্রিক আমাকে বললেন, রথিন, তুমি শুয়ে পড়ো, আমার রাতে কিছু কাজ আছে। কি কাজ বাবাজি? আমাকে একটা জায়গায় যেতে হবে। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি কি আপনাকে সঙ্গ দিতে পারি বাবাজি? দেখো রথিন, তুমি যদি আমাকে সঙ্গ দিতে চাও তাহলে কিন্তু তুমি অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন হতে পারো। তাতে যদি তুমি ভয় পেয়ে পিছিয়ে আসো তাহলে কিন্তু আমার এই কাজে বাধা পড়বে। যে কাজে আমি এখানে এসেছি সেটা অসম্পূর্ণই থেকে যাবে। যদি তোমার বুকে সাহস থাকে তবেই আমি তোমাকে আমার সঙ্গে নিতে পারি। ভেগুতান্ত্রিকের মুখে তার অনেক অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমি আর রবি এতদিন শুনেছি। এইবার তার নিজের চোখে প্রত্যক্ষ করবার সুযোগ এসেছে। এমন সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? তাই আমি ভেগুতান্ত্রিককে বললাম, না বাবাজি, আমি ভয় পাবো না, আমি শুধু আপনার সঙ্গে থাকতে চাই। বেশ, তাহলে এখন একটু ঘুমিয়ে নাও, আমি যথা সময়ে তোমায় ডেকে নেব। আমি শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই আমার ঘুম এলো না। মনের মধ্যে এক প্রবল উত্তেজনা। কি ঘটতে চলেছে আজ রাতে? গৌরীর আত্মার সঙ্গে কি আজ আমরা মুখোমুখি হব? ভেগুতান্ত্রিক কি সত্যিই পারবেন তার আত্মাকে রেনুর ঘাট থেকে নামিয়ে দিতে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। রথিন, ভেগুতান্ত্রিকের ডাকে ধর্মর করে বিছানায় উঠে বসলাম। দেখলাম বাবাজি নিজের ব্যাগটা কাঁধে নিয়ে একেবারে তৈরি হয়ে বসে রয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, আমরা এখন কোথায় যাব বাবাজি? তিনি বললেন, এই বাড়ির পেছন দিকে। নাও, এবার চলো তাড়াতাড়ি, না হলে দেরি হয়ে যাবে। আর আমার কথাটা মনে রেখো, ভয় পেয়ে পিছিয়ে আসলে কিন্তু আমার কাজটা সম্পূর্ণ হবে না। আর খেয়াল রেখো তোমার হাতের তাবিজটা যেন খুলে না পড়ে। ঠিক আছে বাবাজি। ভেগুতান্ত্রিকের সঙ্গে আমি বেরিয়ে পড়লাম। বাড়ির খিড়কির দরজা দিয়ে বেরিয়ে আমরা এগোতে লাগলাম। অন্ধকারে চাদরে ঢেকে রয়েছে চারদিক। একটা ঝিঁঝি পোকার ডাকও কোথাও শোনা যাচ্ছে না। দত্তভিলার পিছনে যে ফাঁকা জমিটা রয়েছে, আমরা দুজনে সেখানে গিয়ে উপস্থিত হলাম। অস্বাভাবিক রকমের একটা নিস্তব্ধতা বিরাজ করছে এই জায়গাতে। দেখলাম আমাদের থেকে কয়েক হাত দূরেই দুটো আম গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। তবে দুটো গাছেরই সব পাতা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস এসে আমাদের সারা শরীরে যেন কাঁপুনি ধরিয়ে দিল। ভেগুতান্ত্রিক আমাকে আঙুলের ইশারায় ওখানেই দাঁড়াতে আদেশ করলেন। তারপর নিজে আরো কয়েক পা এগিয়ে গিয়ে সেই জোড়া আম গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। তার মুখে অদ্ভুত রকমের গাম্ভীর্য। হঠাৎ তিনি মাটিতে ঝুঁকে পড়ে কি যেন শুঁকতে লাগলেন। তারপর আমাকে একেবারে চমকে দিয়ে বলে উঠলেন, সে এসে গেছে। আমার সমস্ত ইন্দ্রিয় যেন অতিমাত্রায় সজাগ হয়ে উঠল। ভেগুতান্ত্রিক গম্ভীর স্বরে বললেন, বেরিয়ে আয়, বেরিয়ে আয় ভেতর থেকে। কিন্তু তাতে কিচ্ছু ঘটল না। তিনি গলার স্বর আরো উঁচু করে বললেন, কি হলো? বেরিয়ে আয় বলছি, না হলে কিন্তু আমাকেই তোকে বের করে আনতে হবে। আর সেটা কিন্তু তোর পক্ষে খুব একটা ভালো হবে না। কয়েক মুহূর্ত পরেই দেখলাম একটা কালো ধোঁয়ার কুণ্ডলী মাটিতে পাক খেতে খেতে বেশ কিছুটা উপরে উঠে এলো। আর সঙ্গে সঙ্গে শুনতে পেলাম একটা বাচ্চা মেয়ের কণ্ঠ। কেন ডাকছিস আমায়? রেনুকে কেন বিরক্ত করছিস গৌরী? ছেড়ে দে ওকে। না, আমি কিছুতেই ওকে ছাড়বো না। আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। কেন রে গৌরী, কি ক্ষতি করেছে ও তোর? ক্ষতি?
কেন তুই জানিস না? আমার বাবা আমাকে নিজের হাতে গলা টিপে হত্যা করেছিল শুধুমাত্র আমার পায়ে কোনো শক্তি ছিল না বলে। আমার মা কেঁদে কেঁদে দু চোখ ফুলিয়ে ফেলেছিল। আমি কোনোদিনও বাবা মায়ের আদর পেলাম না, তাদের বাবা মা বলে ডাকতেও পারলাম না। আমার মা আজ আমাকে ভুলে গেছে। আজ যদি আমি বেঁচে থাকতাম তাহলে রেণুর মতো আমিও বাবা মায়ের আদর পেতাম। আমারও একটা সুন্দর জীবন হতে পারত ঠিক রেণুর মতো। কিন্তু কিছুই হলো না, শুধু একটা শয়তানের জন্য। অথচ ওরা আজ দ্বিতীয় সন্তান রেণুকে নিয়ে কত সুখে আছে। তাই আমি এসেছি ওদের সেই সুখকে চিরতরে কেড়ে নিতে। রেণুকে আমি আমার সঙ্গে নিয়ে যাবই। আমি জানি গৌরী, তোর সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত অন্যায় এবং পাপ, কিন্তু তাই বলে তুইও যা করছিস সেটাও কিন্তু অন্যায়। তুই এখান থেকে চলে যা গৌরী। তোর বাবা তার অপরাধের জন্য আজ অনুতপ্ত, আর রেণু তো তোর ছোট বোন। দয়া করে তুই ওকে ছেড়ে দে। না না না, আমি কিছুতেই ছাড়ব না। রেণুকে আমি আমার সঙ্গে নিয়ে যাবই, কেউ আটকাতে পারবে না আমায়। আর যদি কেউ আমাকে বাধা দিতে আসে তাহলে আমি তাকেও শেষ করে দেব। এবার সেই ধোঁয়ার কুণ্ডলিটা ভেগুতান্ত্রিকের চারিদিকে গোল হয়ে ঘুরতে লাগলো। ভেগুতান্ত্রিক আমাকে চিৎকার করে বললেন, রথিন, তুমি শিগগির যাও, বিজয়বাবুকে এক্ষুনি ডেকে এখানে নিয়ে এসো। বাবাজির আদেশ পাওয়া মাত্রই আমি ছুটে বাড়ির ভেতরে গেলাম। বিজয়বাবু ভেগুতান্ত্রিকের আদেশ মতো জেগেই ছিলেন। তাকে সঙ্গে নিয়ে আমি আবার ভেগুতান্ত্রিকের কাছে ফিরে এলাম। ধোঁয়ার কুণ্ডলিটা তখনও বাবাজির চারপাশে ঘুরছে। ভেগুতান্ত্রিক বললেন, বিজয়বাবু, আপনার জ্যেষ্ঠ কন্যা গৌরী এই মুহূর্তে আমাদের সঙ্গেই আছে। আপনার যদি ওকে কিছু বলার থাকে তাহলে এখনই বলুন। বিজয়বাবু দু হাত জোর করে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। তারপর কাঁদতে কাঁদতে বললেন, মা গৌরী, মা মা গৌরী, মা রে, তোর এই খুনি বাবাটাকে পারলে তুই ক্ষমা করে দিস মা, ক্ষমা করিস। তুই আমার প্রথম সন্তান গৌরী। আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে তুই তোর বোনের এত বড় ক্ষতি করিস না মা। ওকে ছেড়ে দে, তুই যা বলবি আমি তাই করব। শুধু রেণুর কোনো ক্ষতি করিস না মা। বোন? কে আমার বোন? ওকে আমি আমার বোন বলে মানি না। তোরা কোনোদিন আমাকে তোদের সন্তান বলে মেনে নিতে পেরেছিস? যে আজকে তোদের ওই মেয়েকে তোরা আমার বোন বলে দাবি করছিস, ও আমার শত্রু, শত্রু আমার। আজ ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। আমি যাচ্ছি ওর কাছে, দেখি আমাকে কে আটকায়। আমরা দেখলাম সেই ধোঁয়ার কুণ্ডলিটা আমাদের সামনে ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে দত্তভিলার সদর দরজার দিকে। এবার ভেগুতান্ত্রিক হাতের একটা বিশেষ মুদ্রা করে উচ্চ ঈশ্বরে একটা মন্ত্র জপ করতে লাগলেন। আমরা অবাক হয়ে দেখলাম সেই কালো ধোঁয়াটাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে একটা উজ্জ্বল রেখা, আর সেই রেখাকে অতিক্রম করে ধোঁয়ার কুণ্ডলিটা আর এগোতে পারছে না। এইবার শুনতে পেলাম গৌরীর ভয়ে জড়ানো কণ্ঠস্বর, ছেড়ে দে তান্ত্রিক, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। আমি তোকে ছেড়ে দিতে পারি গৌরী, যদি তুই আমাকে কথা দিস তুই এখান থেকে চিরকালের জন্য চলে যাবি। বেশ, আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে চিরকালের জন্য চলে যাব, আর কোনোদিনও আমি এখানে আসব না। কিন্তু তার জন্য আমার আত্মাকে
মুক্তি দিতে হবে। এই মাটির তলায় আমার একটা পায়ের মল পোতা আছে। ওই শয়তান বিজয় দত্ত ওটা এখানে পুঁতে দিয়েছিল। সেটা বের করে এনে আগুনে জ্বালিয়ে দিতে হবে, তবেই আমার আত্মা মুক্তি পাবে। বেশ, তাই হবে। এরপর আমি আর বিজয়বাবু মাটি খুঁড়ে গৌরীর পায়ের সেই রূপোর মলটা বের করে আনলাম। তারপর গাছের কিছু শুকনো ডালপালা জোগাড় করে তাতে আগুন জ্বালালাম। ভেগুতান্ত্রিক সেই আগুনের সামনে বসে মন্ত্র পড়তে লাগলেন। তারপর গৌরীর সেই রূপের মলটা দিয়ে দিলেন সেই আগুনের মধ্যে। এতক্ষণ ধরে যে আলোর রেখাটা সেই ধোঁয়ার কুণ্ডলিটাকে ঘিরে রেখেছিল সেইটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আর ধোঁয়ার কুণ্ডলিটার ভেতর থেকে ভেসে উঠল একটা ছোট্ট বাচ্চার মুখ। বিজয়বাবু কান্না ভেজা কণ্ঠে শুধু একবার বললেন, গৌরী। পরক্ষণেই সেই মুখটা আবার ধোঁয়ায় মিলিয়ে গেল, আর ধোঁয়ার কুণ্ডলিটা ধীরে ধীরে বাতাসে মিশে যেতে লাগলো। ভেগুতান্ত্রিক বললেন, বিজয়বাবু, আপনার কন্যা রেণু এখন সম্পূর্ণরূপে বিপদমুক্ত। কাল থেকেই ও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে। তবে একটা কথা, বিজয়বাবু, এইসব ঘটনার কথা যেন আপনার স্ত্রী কোনোদিনই জানতে না পারেন। তাহলে কিন্তু উনি আপনাকে কোনোদিনই ক্ষমা করতে পারবেন না। বিজয়বাবু হাত জোর করে বললেন, ভেগু বাবা, আজ আপনি আমাদের যে উপকার করলেন তার জন্য আমরা চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এরপর আমরা ঘরে ফিরে এলাম। এতক্ষণ ধরে বাড়ির পিছন দিকে যে কাণ্ডটা ঘটল তা ঘুণাক্ষরেও টের পেলেন না অনিন্দিতা দেবী এবং রমানাথ বাবু। পরের দিন ভোর হতেই আমরা বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়েছে। ভেগুতান্ত্রিক একটা তন্ত্র সাধনার বই নিয়ে তাতেই চোখ বোলাচ্ছেন। রমানাথ বাবু ট্রেনের সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছেন। আমি একাই বসে রয়েছি, জানলা দিয়ে বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখছি। হঠাৎ ভেগুতান্ত্রিক বললেন, কি হে রথিন, কেমন দেখলে সবকিছু? বাড়ি গিয়ে তোমার বন্ধু রবিকে সব গুছিয়ে বলতে পারবে তো? বাবাজি, এই দুদিন ধরে যা দেখেছি তা আমি সারা জীবনেও কোনোদিনও ভুলতে পারবো না। এই যে অবিশ্বাস্য ব্যাপার, ভাগ্যিস আপনার সঙ্গে এসেছিলাম, না হলে এমন অলৌকিক ঘটনার সাক্ষী হওয়া এই জীবনে আমার ভাগ্যে ছিল না। না, এ কথা আমি একেবারে নিশ্চিত রূপে বলতে পারি। কিন্তু বাবাজি, আপনি গতকাল সারাদিন কোথায় ছিলেন বলুন তো? আমার কথা শেষ হওয়ার আগেই একজন ব্যক্তি আমাদের পাশে এসে বসলেন। তার বেশভূষা দেখে তাকে কোনো সাধক মানুষ বলেই মনে হলো। তিনি বাবাজিকে এসে প্রণাম জানিয়ে বললেন, নমস্কার। আমি যদি খুব ভুল না করে থাকি, আপনি নিশ্চয়ই ভেগুতান্ত্রিক। বাবাজি ঘাড় নেড়ে বললেন, আগে হ্যাঁ, আমি ভেগুতান্ত্রিক। সে ব্যক্তি এবার সোজা বাবাজির পায়ে পড়ে গেলেন। বললেন, বাবা, আমি আপনার শিষ্য হতে চাই বাবা। দয়া করে আপনি আমাকে দীক্ষা দিন। দেখো, আমি তো কাউকে দীক্ষা দেই না, আর আমার কোনো শিষ্যও নেই। তুমি অন্য কোনো গুরুর সন্ধান করো। সেই সাধু তখন বাবাজির দুপা জড়িয়ে ধরল, মিনতি জানিয়ে বলল, বাবা, আমার নাম যদুনাথ। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আমার গুরুদেব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। দয়া করে আপনি আমাকে গ্রহণ করুন। তার অবস্থা দেখে ভেগুতান্ত্রিক এবার আর বারণ করতে পারলেন না। বললেন, বেশ, আমি তোমাকে আমার শিষ্যরূপে গ্রহণ করলাম। তবে তোমাকে কিন্তু আমার সঙ্গে যেতে হবে। সেখানে গিয়ে তুমি আমার গৃহেই থাকবে যতদিন না পর্যন্ত তোমার শিক্ষাদান পর্ব শেষ হয়। ততদিন পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। যদুনাথ খুশি হয়ে বাবাজির পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। যদুনাথকে সঙ্গে নিয়ে আমরা কাঠালিয়া গ্রামে ফিরে এলাম। তারপর আমি আমার বাড়ির পথ ধরলাম, আর ভেগুতান্ত্রিক রমানাথ বাবু আর যদুনাথকে সঙ্গে নিয়ে পেয়ারাতলার পথ ধরলেন।